তারেক রহমান তো আসলেই কাগজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলে ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার। এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমান এইসব গডফাদারদের দিয়েছে। কমিশনার কাইয়ুম কি ভালো লোক? স্বদেশ প্রপার্টিজদের দখল করছে। এই যে সাদেক হোসেনের খোকা, কালকে এক মহিলা আমার কাছে এসে কান্না করতেছে, 7জন টিচারকে হলো স্কুল থেকে তারা বের করে দিয়েছে। এই যে খোকা পুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইশরাক, বেয়াদব একটা ইশরাক। তো এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে, এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায়া দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া, কোন জায়গা যায় এসে পড়ছি। এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে, সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন। আমি হলে এই অবস্থায় আছি। শাহজাহানপুরের দিকে যায়, ওইখানে একটা মাইন, ধানমন্ডির দিকে আরেকটা মাইন, উত্তরার দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে, ঢাকা 20 একজনকে, সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাস। তারেক রহমান কাগজে বাঘ, মির্জা আব্বাস গ্যাংস্টার, ইশরাক হোসেন বেয়াদব, নাসিরউদ্দিন পাটোয়ারির কথা শুনছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এরই মধ্যে প্রতিপক্ষের উদ্দেশ্যে তীব্র বাক্যবাণের কারণে সবচেয়ে আলোচিত প্রার্থীও তিনি। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, আরও অনেক কারণেই প্রতিদিনই খবরের শিরোনাম হয় এই আসন। এই আসনকে বলা হয় ভাইরাল ঢাকা ৮। এই আসনের সর্বশেষ পরিস্থিতি নিয়েই আজকের প্রেক্ষাপট। ঢাকা ৮ হলো সেই আসন যেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির। 12 ডিসেম্বর তাকে লক্ষ্য করে গুলি করে আততায়ীরা। 18 ডিসেম্বর শহীদ হন তিনি। ওসমান হাদির নানাবিধ কর্মকাণ্ডের কারণে এই এলাকা আগে থেকেই আলোচনায় ছিল। তারপর তিনি শহীদ হলে আলোচনা আরও তুঙ্গে ওঠে। অন্যদিকে এই আসনের পুরনো রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র ও মন্ত্রী মির্জা আব্বাস। একটা সময় গুঞ্জন উঠেছিল যে ঢাকা ৮ থেকে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেতে যাচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনী জোট করা শুরু করলো, তখন জামায়াতের সাথে যোগ দিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তখন সে জোট থেকে ঢাকা ৮ আসনে মনোনয়ন পান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ইনশাআল্লাহ মুড়ি বাতাসা নিয়ে আসবো, বিরিয়ানি খাবেন। অন্যদিকে বিএনপি থেকে মির্জা আব্বাস মনোনয়ন পাবেন, এটা তো প্রায় নিশ্চিতই ছিল এবং সেটাই হয়েছে। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই অ্যাটাকিং মুডে চলে যান নাসিরউদ্দিন পাটোয়ারি, আর তার আক্রমণের তীর নিয়মিতভাবেই ছুটতে থাকে মির্জা আব্বাসের উদ্দেশ্যে। উনাকে আমি বলেছিলাম যে আপনি মানে সংশোধন হন। এই যে এখনো কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই, সন্ত্রাসী এগুলো কার্যক্রম বন্ধ হয় নাই। এটা আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার একটা পরীক্ষা নিচ্ছেন, এবং আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমায় ধৈর্য ধরা পরীক্ষাটা ইলেকশন মতো রাখেন। নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করেন মির্জা আব্বাসের সংশোধন হওয়া উচিত, আর মির্জা আব্বাস এটাকে ধৈর্য পরীক্ষা হিসেবে দেখছেন। ও শুধু মির্জা আব্বাস বা নাসিরউদ্দিন পাটোয়ারি নন, ঢাকা ৮ আসনে আরেকজন ভাইরাল চরিত্র আছেন, তার নাম মেঘনা আলম। গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ঢাকা ৮ থেকে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেঘনা আলমও মাঝে মাঝে এসে এই আসনকে আরও ভাইরাল করে দিয়ে যান। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির আক্রমণের মূল টার্গেট মির্জা আব্বাস। উনি চাঁদাবাজি ছেড়ে দেয়। এই যে ওনার সাথে লিওন, নয়ন, ওরা তো চাঁদাবাজিতে যুক্ত, এদের নিয়ে প্রচারণা করে। গুলিস্তান থেকে পকেটে মোবাইল থেকে চলে যায় না, ওগুলার ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে, মতিঝিলে, এগুলো অনেক জায়গা থেকে চাঁদা উঠে, এগুলো নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে, এগুলা দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। এটা হচ্ছে কি, আমি এক নাম্বার হলো এখানে আমি একমাত্র স্ট্যান্ডিং কোন মেম্বার, এবং এখানে যা হচ্ছে এটা অনেকটা বিনোদনমূলক ঘটনা ঘটাচ্ছে কেউ কেউ, এই জন্য জনগণের দিন নজর খুব বেশি দিচ্ছে। আক্রমণ আর প্রতি আক্রমণের কারণে ঢাকা ৮ আসনটি এতটাই আলোচিত যে নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাসকে নিয়ে একটা অনলাইন গেমও চালু হয়েছে, সেটার নাম পাটাব্বাস। মির্জা আব্বাস মনে করেন তাকে জ্বালাতন করার জন্যই এমন করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা হচ্ছে কি, ইরিটেট করার জন্য, আমাকে একটু মানসিকভাবে অশান্ত করার জন্য কোন একটা মহল করছে। মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন,
আমাকে মারে না কেন? তো আমি তো ওই জায়গায় যাবোই না, কারণ তারা যে একটা সিম্প্যাথি ভোট নিতে যাচ্ছে, ওই সুযোগ আমি দেবো কেন? আমি সিম্পাথি পাইতে চাইলে অনেক আগে নিতে পারতাম। আমি কাঠ ঘর পুড়িয়ে রাজনীতিতে এসেছি, আমি করতেছি। উনি সাহস থাকলে আমি এখনও বলবো, উনি কালকে বলুক যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম, এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী। এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করবো, আপনাদের দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, ওনার সাথে তখন বুক মিলাবো। আমি খুব ভালো করে বুঝে ফেলছি এটা। আমি আমার বয়স তো কম হয় নাই, ওদের মতো ওর আমার নাতির বয়স না ওরা, তো আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে। এখন কথা হলো, মির্জা আব্বাসকে এত ধারালো আক্রমণ করাটা কি নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক কৌশল? হতেও পারে, কারণ মির্জা আব্বাসের মতো একজন রাজনৈতিক চরিত্রের বিরুদ্ধে নিজেকে এস্টাবলিশ করতে হলে ভোটারদের সামনে তো নিজেকে এমনভাবে তুলে ধরতে হবে যেন ভোটাররা আশ্বস্ত হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারিও ছোট কেউ নন। এটা আমার রাজনৈতিক অবস্থান, কারণ চাঁদাবাজদের দমন না করলে গত 1 বছর যে নির্যাতন হয়েছিল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না, চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না, পেটে ভাত থাকবে না। ওদের স্ট্র্যাটেজি হলো কোনো রকম ক্ষমতায় যাওয়া, পার্টিকে বিরক্ত করে, মানে কোনো বিরোধী দলকে, অপোজিশন পার্টিকে বিরক্ত করে একটা সিন ক্রিয়েট করে তার সিম্পেথি নেওয়া। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু শুধু মির্জা আব্বাসকে নিয়েই কথা বলছেন না, খোদ তারেক রহমানকে নিয়েও তার বক্তব্য আছে। উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে, তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? এই বক্তব্যের পর নাসিরউদ্দিন পাটোয়ারিকে সাংবাদিকরা বলেন, শেখ হাসিনার সন্তানেরা রাজনীতি করতে পারবেন কিনা সে সিদ্ধান্ত জনগণই নেবে, এমনটাই বলেছেন তারেক রহমান। যদি জনগণ সিদ্ধান্ত নেয় তাহলে তো সমস্যা নেই। তবে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি দুজনই মনে করেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। একজন বলছেন এটা বিএনপি ফিল্ড, অন্যজন বলছেন এটা জামায়াত ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ডে নাই, এটা হলো বিএনপি ফিল্ড। আমরা বিএনপি ফিল্ডে খেলতেছি, কতক্ষণ অ্যাটাক হই, মারা পড়ি, আবার উঠি, আবারই দাঁড়াই। সে না অভিযোগ ওরা করতেছে, এটা হলো একটা ট্রিক, এটা ট্রিক। নিজেরা যা করবে সেটা অন্য দলের উপরে চাপিয়ে দেবে, কারণ এই কাজগুলো করার স্কোপ তাদের আছে, বিকজ তাদের সরকারি এখন ক্ষমতায়, বিএনপি এখন ক্ষমতায় না। এখন ওদের সমর্থিত সরকার, ওদের সমর্থন পুষ্ট সরকার, ওরাই এটা করতে পারে, এটা আমাদের পক্ষে করা সম্ভব না। এই বাকযুদ্ধ হয়তো নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়েই শেষ হবে, আবার নাও হতে পারে। তবে এসব তর্ক বিতর্কের মধ্যে ঢাকা ৮ আসনের প্রার্থীরা তাদের ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন সে প্রসঙ্গ আড়ালে চলে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন সেসব কথা মিডিয়াও প্রচার করে না। আসল কথা হলো, এত রসালো প্রসঙ্গের ভিড়ে জনগণের চাওয়া পাওয়ার হিসাব নিকাশও আড়ালে চলে গেছে।